ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দপ্তর থেকে প্রচারণামূলক ভিডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাদুকর আখ্যা দিয়ে তিনি যে মহাজাদু জানেন সে কথা বলা হয়েছিল। কিন্তু তারেক রহমান যে আসলেই জাদু জানেন তার প্রমাণ দিল বিশ্বখ্যাত ব্লুমবার্গ। তারা জানালো যে তারেক রহমান মালয়েশিয়া গিয়ে বিখ্যাত মানব ব্যবসায়ী দাতো আমিনুল ইসলামের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। বৈঠকের উদ্দেশ্য যাই হোক, বাংলাদেশ যাকে অবৈধ মানব পাচারের দায়ে অভিযুক্ত মনে করে এবং মালয়েশিয়া সরকারের কাছে তাকে ফেরত পাঠানোর দাবি করে আসছিল, তার সঙ্গেই তারেক রহমানের গোপন বৈঠকের কারণ কি? সবচেয়ে বড় কথা হলো তারেক রহমানের সফরের পরই মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার খুলে যাওয়ার যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তা আবার সরকারেরই আরেক মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে। আসলে তারেক রহমানের প্রথম বিদেশ সফর স্মরণ করিয়ে দিচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে থাকা সেই পুরনো অভিযোগ। আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে দেশি বিদেশি পত্রপত্রিকায় সেই 2002-03 সালেই প্রকাশিত হয়েছিল যে আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, তারেক রহমান কেন বেছে বেছে এসব বিতর্কিত মানুষের সঙ্গেই বারবার বৈঠক করেন? আসুন মালয়েশিয়া সফর, দাতো আমিনের সাথে বৈঠক বোঝার চেষ্টা করি কি হয়েছিল। ব্লুমবার্গের রিপোর্টটা একটু পড়ার চেষ্টা করুন। অনেকে হয়তো পারবেন না, কারণ এটা টাকা দিয়ে পড়তে হয়, কিন্তু আপনি যদি পড়েন তাহলে আপনার গায়ে কাটা দেবে। বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য আর্থিক এবং রাজনৈতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একেবারে সূত্র উল্লেখ করে জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় প্রাসাদে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী দাতো আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এটি কোনো নির্ধারিত বৈঠক ছিল না, এটি ছিল একটি অপ্রকাশিত অনির্ধারিত মিলন। তারেক রহমানের মুখপাত্র প্রাসাদ সফরের কথা স্বীকার করলেও আমিনুলের সঙ্গে বা আমিনুলের প্রসঙ্গে একটি শব্দ বলেননি। না বলার কারণ আছে, কারণ এই আমিনুল তাকে তারেক রহমানকে দীর্ঘ সময় 2001 সাল থেকে বা তারপরেও অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, লন্ডনে থাকা অবস্থায় করেছেন, এবং এই সফর প্রসঙ্গে তার মুখপাত্র বা তারেক রহমানের মুখপাত্র শুধু বলেছেন যে সেখানে উপস্থিত অনেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। বাহ, কি চমৎকার কূটনৈতিক ভাষা! দেশের একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে গিয়ে একজন মানব পাচারে অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন, আর সেটা আনঅফিশিয়াল। এটা কি কোনো সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আচরণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? একটু মনে করিয়ে দেই, আমিনুল ইসলাম কে? এই ব্যক্তি মালয়েশিয়ার সঙ্গে বা মালয়েশিয়ায় বসে বহু বছর ধরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়ে একটি কোটি কোটি টাকার ব্যবসায়িক লেনদেন করে আসছে। 2024 সালে বাংলাদেশ সরকার তাকে মানব পাচারের তদন্তের অংশ হিসাবে মালয়েশিয়া থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিল। মালয়েশিয়া যে কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে, তারা বলছে যে শ্রমিক সরবরাহের নামে মালয়েশিয়ায় মানব পাচার হয় এবং শ্রমিকের সঙ্গে খুব ভয়ঙ্কর ব্যবহার হয় এসব মানব পাচারকারীদের দ্বারা। অর্থাৎ বাংলাদেশের তৎকালীন সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছিল এই কারণে যে এর মাধ্যমে হয়তো মূল ঘটনা জানা যাবে। আর সেই মানুষটির সঙ্গেই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করছেন বলে কুয়ালালামপুরের রাজধানীর থেকেই জানতে পারছি, এবং সেটা আবার রাজকীয় প্রাসাদে বসে। এটা কি কাকতালীয় মনে হয় আপনার? ঘটনাচক্রে হয়ে গেছে? আমি বলবো না, যুক্তিও বলছে না, এই কারণে যে এই দাতো আমিনের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠতা পুরনো, সুতরাং এই দেখা সাক্ষাৎ আসলে সেই ঘনিষ্ঠতা থেকেই। এবার আসুন দেশের ভেতরের নাটকটা দেখি। তারেক রহমান মালয়েশিয়া সফর শেষ করে ফিরলেন। ফেরার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রী প্রকাশ্যে ঢোল পিটিয়ে ঘোষণা দিলেন যে গত সোমবার থেকেই নাকি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে। সরকারি সংবাদ সংস্থা বাসস সেটা প্রচার করলো, সব বড় বড় পত্রিকা সেটা ছাপালো বাসসের বরাতে। দেশের প্রত্যন্ত গ্রামে গ্রামে যে মানুষগুলো বছরের পর বছর ধরে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছিল, তারা আনন্দে উদ্বেলিত হলেন, সারা রাত ঘুমোতে পারলেন না, ভাবলেন এবার হয়তো ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু মাত্র 40 ঘন্টাও পার হয়নি,
পরদিনই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানালো মালয়েশিয়ার শ্রমবাজার এখনো খোলেনি, কেউ যেন কোনো দালালকে টাকা না দেন। আর দালাল মানে কারা তো বুঝতেই পারছেন, দাতো আমিন। এখন প্রশ্ন হলো, একই সরকারের একজন মন্ত্রী বললেন খুলেছে, আর সেই একই সরকারের মন্ত্রণালয় বলল খোলেনি, তাহলে সত্যিটা কে, মানে কে বলছেন, কাকে বিশ্বাস করবেন? এই সরকার কি নিজেই জানে তারা আসলে কি করছে, কি বলছে, নাকি ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে? এই বিভ্রান্তিটা কার কাজে লাগে? সাধারণ মানুষের না, এই বিভ্রান্তি কাজে লাগে এই দাতো আমিনদের, সেই সিন্ডিকেটে যারা বাজার খুলেছে এই খবর পেয়ে ছুটে যায় গ্রামে গ্রামে, জমি জিরে বিক্রি করে সর্বস্ব হারানো মানুষগুলো তাদের হাতে লাখ লাখ টাকা তুলে দেয়। আর যখন জানা যায় বাজার আসলে খোলেনি, তখন আর ফেরার পথ থাকে না। এই খেলাটা বাংলাদেশে নতুন নয়। 2021 সালের সমঝোতা স্মারকের পর যখন সরকারি খরচ মানে 79,000 টাকা নির্ধারণ করা হয়েছিল, তখনও সিন্ডিকেট মানুষের কাছ থেকে 5 থেকে 5.5 লাখ টাকা হাতিয়ে নিত। হাজার হাজার কোটি টাকার পাচার হয়েছে বিদেশে এই মানে মানব পাচারের মাধ্যমে। লাখের বেশি মানুষ সর্বশান্ত হয়েছেন। এটাই এই শ্রমবাজার সিন্ডিকেটের ইতিহাস। এবার আসুন ফিরে যাই মূল প্রশ্নে। তারেক রহমান মালয়েশিয়ায় গেলেন, সেখানে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত দাতো আমিনের সঙ্গে বৈঠক করলেন। ফিরে আসার পর মন্ত্রী হঠাৎ ঘোষণা দিলেন শ্রমবাজার খুলেছে, আর মন্ত্রণালয় পরদিনই বলল খোলেনি। এই পুরো ঘটনাটা কি আপনার কাছে কাকতালীয় মনে হচ্ছে? আমার কাছে মোটেও মনে হচ্ছে না। যেটা বললাম, এটা একটা সুচিন্তিত প্রক্রিয়ার অংশ বলেই মনে হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিকদের ভাগ্য নিয়ে ব্যবসা করা যাবে, বিভ্রান্তি তৈরি করে দালালকে সক্রিয় করা যায়, আর পর্দার আড়ালে সিন্ডিকেটের চাকা সচল রাখা যায়। তারেক রহমানের এই মালয়েশিয়া সফর মনে করিয়ে দিচ্ছে সেই পুরনো ইতিহাস। অনেকের মনে আছে 2002-03 সালে দেশি বিদেশি পত্রিকায় প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক পলাতক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠকের খবর। সেবার ছিলেন দাউদ ইব্রাহিম, এবার হলেন দাতো আমিনুল ইসলাম। পার্থক্য শুধু একটাই, তখন তারেক রহমান ছিলেন প্রধানমন্ত্রীর পুত্র, আর এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। দায়িত্ব বেড়েছে, কিন্তু চরিত্র, ঘটনা, প্রশ্ন তো থেকেই যায়। এবার আসুন হিসেবটা মেলাই। তারেক রহমান মালয়েশিয়া গেলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর। দেশের মানুষ প্রত্যাশা করেছিল একটা বড় কিছু হবে, শ্রমবাজার খুলবে, লাখো মানুষের ভাগ্য বদলাবে, কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। কিন্তু হাতে নাতে পাওয়া গেল কি? শ্রমবাজার খোলেনি, আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই, শুধু জাদুকর বলা ছাড়া। শুধু একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা বলা হয়েছে, যেটার মানে সহজ ভাষায় হলো পরে দেখা যাবে। এই হলো তারেক রহমানের প্রথম বিদেশ সফরের ফসল। শূন্য, একেবারেই শূন্য। কিন্তু তারেক রহমান ব্যক্তিগতভাবে কি পেয়েছেন সেটা হয়তো আমরা জানি না, কিন্তু বিশ্বখ্যাত ব্লুমবার্গ এবং মালয়েশিয়ার স্ট্রেট টাইমস এর রিপোর্ট বলছে তিনি পেলেন মানব পাচারের অভিযুক্ত মানে দাতো আমিনুলের সঙ্গে একটা গোপন অঘোষিত বৈঠক। এখানে যে প্রশ্নটা না করলেই নয়, তা হলো তারেক রহমানকে বারবার কেন এই বিতর্কিত অভিযুক্ত পলাতক মানুষগুলোর সঙ্গে বৈঠক করতে হয়? 2002-03 সালে দাউদ ইব্রাহিম, 2026 সালে দাতো আমিনুল ইসলাম। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা একটা প্যাটার্ন? আর যদি এই মানে এটা প্যাটার্ন হয়, তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে, যে মানুষ বারবার অভিযুক্ত অপরাধীদের সঙ্গে একান্তে বৈঠক করেন, তিনি নিজে কি তাদের চেনেন বলে এই সম্পর্ক, নাকি তাদের কাজ কারবারে তার নিজের কোনো স্বার্থ আছে? এই প্রশ্ন আমি করছি না, এই প্রশ্ন মানে আমাকে তুলতে বাধ্য করছে তারেক রহমানের এই কর্মকাণ্ড। একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন সরকারি সফরে গিয়ে এমন একজনের সঙ্গে গোপনে বৈঠকে বসেন যাকে তার নিজের দেশ প্রত্যার্পণের দাবি করেছিল, তখন একটা সিদ্ধান্তে আসা যায়। সেটা হচ্ছে, হয় এই সরকার জানে না তারা কি করছে, অথবা তারা জেনে শুনেই যা করার করছে, এবং দুটোই সমান বিপজ্জনক। কারণ একটার মানে হচ্ছে অযোগ্যতা, যে আপনি কিছু জানেন না, আর অন্যটার মানে হচ্ছে গোপন ভয়ঙ্কর সংযোগ। বাংলাদেশের লাখো অভিবাসন প্রত্যাশী মানুষ এখন একটাই উত্তর চান, যে আমার সন্তান, আমার ভাই, আমার স্বামী বিদেশে যেতে পারবে কিনা। আর সেই উত্তর দেওয়ার বদলে সরকার দিচ্ছে বিভ্রান্তি, দিচ্ছে ফাঁকা বুলি, আর তাদের প্রধানমন্ত্রী মানব পাচারের অভিযোগে অভিযুক্ত দাতো আমিনের সঙ্গে গোপন বৈঠক সারছেন কুয়ালালামপুরের প্রাসাদে। এই দেশটার মানুষের দুর্ভাগ্য কোথায় গিয়ে শেষ হবে বলেন তো?
আপনার কাছে মনে হয় না এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন? আসলে এটা সবচেয়ে বড় প্রশ্ন। ভালো থাকবেন সবাই।